90 বা 2000 দশকের গ্রামীণ জীবন সম্পূর্ণটাই ভিন্ন ছিল। সেই সময়ের মানুষজন এখনকার মতো এরকম উন্নত জীবনযাপন করতো না। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি 1992 সালে ঘটনা। আমাদের এলাকার এক দাদার সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমার দাদার পেছনে একটা আশিক পরী পড়ে যায় এবং সে আশিক পরীটি আমার দাদাকে দেখে পাগল হয়ে যায়। পরীটা একটা দুষ্টু পরী ছিল এবং সত্যি কথা বলতে সে দাদাকে ছাড়া আর কাউকেই গলার মধ্যে ধরতো না। এমনকি কেউ যদি তার আরপারও আসার চেষ্টা করত তাহলে তাকে প্রচণ্ড পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হতো। আমার দাদাকে সে তার নিজের জিম্মায় প্রায় 16 বছর রেখেছিল এবং সে 16 বছর আমার দাদা সেই জিনের সঙ্গে তার জগতে বসবাস করে। এমনকি আমার দাদা বলেছেন তার নাকি সেখানে তিনটা সন্তানও আছে যারা কিনা জিন এবং পরী, এবং সেই সন্তানদেরকে আমার দাদা এখন পর্যন্ত মিস করে। ঘটনাটি 1992 সালের, যখন আমার দাদার বয়স প্রায় 28 বছর। এবং সত্যি কথা বলতে আমার দাদা এখন পর্যন্ত দেখতে রাজপুত্রের মতো, মানে তিনি এখনো জীবিত আছেন, তবে তিনি সবসময় অসুস্থই থাকেন। সে ইয়াং বয়সে এত পরিমাণ সুন্দর ছিল দেখতে এবং সুদর্শন ছিল যে তাকে দেখলে এলাকার যে কোনো মেয়েরা পাগল হয়ে যাবে। সেখানে একটা আশিক বা দুষ্টু পরী যে কিনা আমার দাদার জন্য প্রচণ্ড পরিমাণ পাগল ছিল এবং তাদের সঙ্গে করে তাদের দেশে নিয়ে গিয়েছিল। আমার দাদার সঙ্গে কি হয়েছিল সেটার সম্পূর্ণ এপিসোডটি আজকের এপিসোডে আমি আপনাদেরকে শোনাবো। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আপনাদের সকলে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা জানবো সাকিবের দাদার জীবনের ঘটনা, যে কিনা আমাদেরকে যশোর থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি তার নাম, পরিচয় এবং ঠিকানা সম্পূর্ণ গোপন রেখেছেন তার দাদার নিজস্ব গোপনীয়তার স্বার্থে। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সকলে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। পরী এবং জিন তারা যদি ভালো হয় তাহলে হয়তো মানুষের জীবন হয়তো অনেক সুন্দর হয়ে ওঠে, কিন্তু যদি জিন বা পরী এমন হয় যে অনেক খারাপ এবং সেটা মানুষের উপর আছর দেয়, তাহলে তাদের কি অবস্থা হয় সেটা অবশ্যই যাদের সঙ্গে ঘটেছে তারা ভালো মতো বলতে পারবে। তবে আশিক পরী হোক বা যে পরী হোক, তাদের মূল উদ্দেশ্য থাকে মানুষকে ভালোবাসা বা যাদেরকে পছন্দ করে তাদেরকে শেষ অবধি ভালোবেসে যাওয়া। সেহেতু আজকের এই ঘটনাটি শেষ পর্যন্ত আপনাদের সকলকে থাকার অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। আমার দাদার নাম ইমতাজ মোল্লা। আমার দাদা ছোটবেলা থেকেই বেশ সুদর্শন ছিল। তিনি এত সুদর্শন ছিলেন যে যখন তার বিয়ে জন্য তাকে পাত্রী দেখতে এসেছিল, সাধারণত ওই সময়টাতে পাত্ররা পাত্রী দেখতে যেত, কিন্তু আমার দাদারা মোটামুটি সম্ভ্রান্ত পরিবার ছিল এবং আমার দাদা মোটামুটি শিক্ষিত ছিল, যার কারণে পাত্রীপক্ষ ঢাকা থেকে আমাদেরকে দেখতে এসেছিল এবং সেই সময়ে আমার দাদার সঙ্গে আমার দাদির বিয়ে হয়। তো আমার দাদার সঙ্গে ছোটবেলা থেকে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে আমার দাদার হয়ে তার মতো করেই শোনাচ্ছি আর কি। আমার নাম ইমতাজ মোল্লা। আমি যশোরের একটি প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে এমন ছিল যে ওইখানে বিদ্যুৎ ছিল না, মানে এক প্রকার প্রত্যন্ত গ্রাম। বিদ্যুৎ এসেছে সম্ভবত 2000 সালের পরে। আমরা সবসময় হারিকেন এবং কুপি জ্বালিয়ে পড়াশোনা করতাম বা ওইগুলো করতাম। যুদ্ধের সময় তখন আমি বেশ ছোট এবং আমি ওই সময়টাতে অনেক সার্ভাইভ করেছি আর কি। আমার মায়ের সঙ্গে পালিয়ে পালিয়ে বেড়েছি। যুদ্ধের পরবর্তী সময়ে আমার বয়স তখন কত হবে, যাই হোক, আমি স্কুলে ভর্তি হই এবং পড়াশোনা করি। আমার অন্যান্য ভাইগুলো আমাদের এরকম পড়াশোনা বা ওরকম কোনো কিছু করেনি। তো যাই হোক, আমি যখন বিয়ে শাদী করি তার পরবর্তীতে বেশ কয়েক বছর পরে মূলত হচ্ছে আমার সঙ্গে মূল আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমার দাদা সবসময় আমাকে জিন এবং পরীর গল্প শোনাতেন। আমার আব্বার কাছ থেকে অনেক জিন এবং পরীর গল্প আমি জীবনে অনেক শুনেছি। তারা বলতো যে জিন পরী মানুষকে একবার আছর করলে তাদেরকে ক্ষতি করে, নানানভাবে এটা ওটা করে। তবে ছোটবেলা থেকেই যে আমার আশেপাশে জিন ছিল সেটা আমার পরিবার আমাকে বলতো এবং সবসময় আমাকে নিরাপদে রাখার জন্য আমার শরীরে এবং আমার সব জায়গায় রক্ষা কবচ থাকতো। আমার দাদি সবসময় আমার শরীরে এবং হাতে তাবিজ পরিয়ে রাখতেন, যেগুলো আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি।
তবে এরকম বিষয়গুলো যে আমার সঙ্গে ঘটবে তা আমি কখনো কল্পনাও করিনি বা ভাবিও নি। ছোটবেলা থেকে আমি বেশ চঞ্চল ছিলাম, পড়াশোনায় বেশ পারদর্শী ছিলাম এবং অন্যরকম ছিলাম। আমার আব্বাজান যিনি ছিলেন উনি খুবই বড়লোক ছিলেন, মানে উনি ওই সময়টাতে ভালো ব্যবসা করতেন। তো সেই হিসাবে আমরা ৮ ভাই বোন আমরা মোটামুটি ভালোভাবেই বড় হয়েছি। তো আমি যেহেতু সবার ছোট ছিলাম, যার কারণে আমি অনেক দুষ্টামি এবং ফাঁকিবাজিও করেছি। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমার আর পড়াশোনাটা কমপ্লিট করা হয়নি। ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, তবে সেটা আর সম্পন্ন করা হয়নি। ওই সময়টা থেকেই আমি মোটামুটি এরকমভাবে চলাফেরা করছি আর কি। গ্রামগঞ্জের ছেলে ছিলাম আমি, এবং পরবর্তীতে আমাকে পাত্রীপক্ষ ঢাকা থেকে দেখতে আসলো এবং বিয়ের সাথে কথাবার্তা হওয়ার পরে বিয়ে হয়ে গেল আমাদের। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা তো যশোরেই বড় হয়েছি, যশোরে থেকেছি, সেহেতু ঢাকায় বা ওদিকে যাওয়ার কোনো চিন্তাভাবনা আমাদের ছিল না। তো ওই অবস্থায় ঘটনাটি হচ্ছে 1992 সালে আমার সঙ্গে ঘটে। তখন আমার বয়স প্রায় 28 বছর। তো ওই সময়টাতে আমার সাথে যখন ঘটনাটি ঘটে, তো আমি আসলে ভাবতেও পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে বা এরকমটা হবে। তো আমি আগেই বলেছি যে আমার শ্বশুরবাড়ি ছিল হচ্ছে ঢাকা। তো ঢাকায় গিয়ে হচ্ছে গিয়ে আমাকে ফেরত আসতে হতো। তো আমার স্ত্রী যে ছিলেন উনি অন্তঃসত্ত্বা ছিল। তো অলরেডি ততদিনে আমাদের 2টা সন্তান হয়ে গেছে। তো 3য় নাম্বার সন্তান আমার স্ত্রীর পেটে ছিল। তো এই অবস্থায় আমরা তখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং আমি ঢাকায় 2 দিন থেকে আসি আমার স্ত্রীকে ঢাকার বাড়িতে দিয়ে আসার জন্য আর কি। তো তিনি তখন বেশ ভালোই হচ্ছে গিয়ে হয়েছে আর কি, মানে 5-6 মাস চলে তখন। তো তার এখন যত্ন দরকার, আমার এখানে তার যত্ন করতে হচ্ছে না বা এরকমভাবে যত্ন করার মতো কেউ নেই। আমার মা তিনি অসুস্থ থাকতেন, তো যার কারণে তার বাবার বাড়িতে রেখে আসি। তো রেখে ঢাকা থেকে যশোর পর্যন্ত বাড়িতে ফিরতে অনেক সময় লাগতো। ওই সময়টাতে 3-4টা ফেরি পার হওয়া লাগতো এবং যে বাসে করে আসতাম অনেক টাইম লাগতো আসতে। তো ওই অবস্থায় আমি সকালবেলা রওনা দিই এবং বাড়িতে ফিরতে ফিরতে মানে আমাদের যে বাজার আছে আর কি, যেখান থেকে আমাদের গ্রাম পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। তো ওই পর্যন্ত আসতে আমার প্রায় রাত্রের 12:30 বাজে আর কি। এবং রাত্রেবেলা সাধারণত গাড়ি ঘোড়া চলাফেরা করতো না ওই রাস্তা দিয়ে, পাকা রাস্তা কম ছিল আর কি। তো যতটুকুই পাকা রাস্তা ছিল ততটুকুই গাড়িতে এসেছি, বাকিটা পথ হেঁটে এসেছি। তো আমাদের গ্রামের বাজারে যখন এসে আমি পৌঁছালাম, তো ওই সময়টাতে ওইখানটায় হচ্ছে ছিল আর কি, সম্পূর্ণ বাজার বন্ধ ছিল রাত্রিবেলা, যেহেতু বিদ্যুৎ ছিল না ওই এলাকায়। বিদ্যুৎ থাকারও কথা না, ওরকম এলাকায় বিদ্যুৎ থাকবে কেন? তো আমি ওই অবস্থায় বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের যে বাড়িটা ছিল আমাদের বাজার থেকে 4 কিলোমিটার দূরে ছিল ভিতরের দিকে। এমনিতেই কাঁচা রাস্তা, তারপর আবার বৃষ্টি কাদা হলে হাবড় হয়ে যেত। তো ওই অবস্থায় ওইখানে বৃষ্টি কাদার মধ্যে রাস্তাটা সম্পূর্ণ হাবড়ে ছিল এবং কাদা ছিল। তো আমার পরনে ছিল হচ্ছে গিয়ে পাঞ্জাবি এবং একটা বুটের টাইপের জুতো, আগের যে জুতোগুলো পরতো। তো সেই পায়জামাটা আমি গুটে আমি পর্যন্ত করছি, হাঁটু পর্যন্ত করছি। আর হচ্ছে আমার জুতা জুতো আমি হাতে নিছি, হাতে নিয়ে আমি বাড়ির দিকে হাঁটতেছি। তো এগুলো করে আমার অভ্যাস আছে, এর আগে এরকম অনেকবার করছি, কোনো সমস্যা হয় নাই। তো তবে আমি চিন্তা করলাম যে এবার এই পাশের রাস্তা না দিয়ে খালপাড়ার রাস্তা দিয়ে আমি যাবো। খালপাড়ার রাস্তায় ঘাস আছে, ওদিকে কাদা কুদো নাই, কিন্তু এই রাস্তায় প্রচণ্ড পরিমাণ কাদা, যেতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আষাঢ়ও খেতে পারি। অন্ধকার রাস্তা, তারপর দিয়ে জ্যোৎস্না মনে আকাশে, খুবই গুদগুটা অন্ধকার। তো পরিচিত রাস্তা বলে আমি একা একাই হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে রাস্তা যে এদিক দিয়ে। তো ভাবলাম যে ঘাসওয়ালা রাস্তা দিয়ে যাই। তো বাজার থেকে সামান্য একটু সামনে গিয়ে ডান দিকে হচ্ছে আমাদের সেই খালপাড়ের রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে আমাদের বাড়ির দিকের যে কাঁচা রাস্তা, সেই কাঁচা রাস্তা। তো ভাবলাম খালপাড়ের রাস্তা ধরে যাই, দিকে আবার ঘাস আছে খালপাড়ের পাড় ধরে। আর খালপাড়ের ওই পাশে হচ্ছে বিস্তীর্ণ জঙ্গল, মানে এরকম ঘন জঙ্গল আমি এখনকার যুগে তো আপনারা দেখবেন না। প্রচণ্ড পরিমাণ ঘন জঙ্গল এবং এত পরিমাণ ঘন সেই জঙ্গলের এরিয়া যে এর ভিতরে একবার ঢুকলে হারায় যাওয়ার মতো অবস্থা, এরকম ঘন জঙ্গল। তো এই অবস্থায় আমি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে তাড়াতাড়ি যদি বাড়িতে পৌঁছায় যায়। তো আমার হাতে বাজার থেকে নিয়ে আসা মিষ্টি ছিল, 2 হাঁড়ি মিষ্টি ছিল। আমি ওটা নিয়ে আসছিলাম, আমাদের জেলা শহর থেকে কিনে নিয়ে আসছিলাম, বাস থেকে নেমে আর কি। তো এগুলো আবার আমার আম্মা খেতে খুব পছন্দ করতো, তো সেই হিসাবে আমি মিষ্টিগুলো নিয়ে আসি। তো ওই মিষ্টি যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা আমি ভাবতে পারিনি। আমার আম্মা এবং আমার দাদি আমাকে বলতো যে আমার ঘাড়ে নাকি জিন আছে, ছোটবেলা থেকেই আমি খুব সুদর্শন দেখতে। এটা হচ্ছে কি আমার আম্মা সবসময় আমাকে বলতো এবং এলাকার সবাই বলতো এটা। এখনো পর্যন্ত আমাকে দেখলে মানুষজন বলে যে জীবনকালে আমি সুদর্শন ছিলাম। তো মিষ্টিটা নিয়ে আমি খালপাড়ার রাস্তা ধরে হেঁটে আসতেছি, খুব দ্রুত গতিতে হাঁটতেছি, কারণ ওইদিকে ঘাসওয়ালা রাস্তা, কাদা টাদা নাই। এক পায়ে আমার এক হাতে জুতার আর অন্য হাতে হচ্ছে গিয়ে মিষ্টির হাঁড়ি। তো আমি হাঁড়িটা নিয়ে সোজার বাড়ির দিকে আসতেছি। তো ওইখান থেকে যে আমার পিছু নিচ্ছে ওই জিনটা, এটা আমি খেয়াল করি নাই। তো
ওই জঙ্গলের এখান থেকে আমি প্রথমবার টের পাইছি যে আমি যখন যাচ্ছিলাম তখন আমার পেছনে কিছু একটা আসতেছিল বা কোনো একটা শব্দ হয়েছে, সেটা আমি টের পাইছি। এবং দুইবার আমি বিড়ালের আওয়াজ পাইছি, যে বিড়ালটা আমার পিছনে ছিল আর কি। এবং আমি যখন বাড়ির কাছাকাছি আসি, আমি দেখি যে আমাদের বাড়ির দক্ষিণ ধসে প্রায় 2টা ঘোড়া দাঁড়ায় আছে এবং সামনে বিরাট একটা কালো বিড়াল, মানে এত বড় কালো বিড়ালের আগে আমি কখনো দেখি নাই, দাঁড়ায় আমার দিকে তাকায় মেয়াও করে উঠলো এবং সে সম্ভবত মিষ্টির ঘ্রাণ পেয়ে আমার দিকে আসছে। তো যাক, আমি যখন বাড়ি পর্যন্ত আসছি, আসার পর আমি মা বলে ডাক দিছি, মা মা তুমি ঘুমাইছো নাকি? তো আমার মা তো তখন জায়গা আছে, জানে যে আমি আজকে আসবো, 2 দিন থেকে চলে আসার কথা। তো বাসে উঠলে আসতে একটু রাত হয়, কিন্তু অনেক রাত হয়ে গেছে জাস্ট বৃষ্টির কারণে, নদী পার হইতে দেরি হয়েছে। তাছাড়া 10টার মধ্যেই চলে আসি সাধারণত। তো আম্মা সেই রাত্রে 1টা পর্যন্ত জায়গা রয়েছে আমার জন্য। তো আমি ঘরের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমার হাতে আমি হাঁড়িটা দিছি। তো হাঁড়িটা হচ্ছে ভারী ছিল, 2 কেজির মতো ভারী ছিল, ওরকমই ছিল। তো অবস্থায় আমার কাছে যখন আয়না দিছি, আমরা দেখেছি আমার পেছনে 2টা কালো ছায়া দাঁড়ায় রয়েছে এবং এমন অদ্ভুত রকমের ছায়া যে আমরা দেখে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ওঠে। এবং ভয় পেয়ে সে যখন বলে, কি রে তোর পেছনে কি, সাথে সাথে কি কাউকে নিয়ে আসছিস নাকি, কোনো বন্ধু বান্ধব? তো আমি পেছন দিকে তাকাই বললাম, না আম্মা কই, দেখি কপিটা নিয়ে আসো। তো আমার ঘর থেকে হারিকেনটা নিয়ে আসে। হারিকেন না, আমার পেছন দিকে মানে দেখি কিছু কেউ নাই, কোথাও নাই। তো আমার যে বড় ভাই ছিল, বড় ভাই তখন উঠা টর্চ লাইট মানে আমার দিকে। তো বলে, কিছু কি রে তোর চোখ এরকম লাল কেন, তোকে কেন কেমন লাগতেছে? তো বললাম, কিরকম লাগবে, কিছু হয় নাই। তো আমি যে মিষ্টি নিয়ে আসছিলাম, সেই মিষ্টিগুলো হাড়ি মানে হচ্ছে আম্মা ঘরের ভিতর রাখছে এবং আমাকে বলতেছে যে, ওই ইন্তাজ তুই মিষ্টির খালি হাড়ি নিয়ে আসছিস কিসের জন্য, এর ভিতরে তো একটা মিষ্টিও নাই। তাই বললাম যে, কি বলতেছে আম্মা, মিষ্টি খালি হাড়ি মানে? আমি তো মিষ্টি নিয়ে আসছিলাম। তো ওইখানে ঘরের ভিতর ঢুকে দেখি কি যে আম্মা সত্যি সত্যি বলতেছে যে মিষ্টির ভিতরে কোনো, হাড়ির ভিতরে কোনো মিষ্টি নাই। আমি গিয়ে দেখি সত্যি হাড়ির ভিতরে কোনো মিষ্টি নাই। তো মিষ্টিওয়ালাকে আমাকে ঠকাইলো, কারণ মিষ্টির প্যাকেট খোলা নাই, উপরে যে পেপার দিয়ে যে বাইন্ধা দেয়, প্যাকেট খোলা নাই, হাড়ি ভাঙা নাই, কোনো কিছু নাই। তবুও মিষ্টির এখান থেকে গায়েব হয়ে গেছে আর কি, মিষ্টি নাই। তো আমি বললাম কি যে, আম্মা মিষ্টিওয়ালা ভুল হাড়ি দিছে আমারে। আমি তো আসার সময় দেখলাম ভালোই ওজন আছে, কিন্তু এখন হালকা লাগতেছে। তো ওই মুহূর্তে তখন আম্মা বললো কি যে হয়তো ভুল দিছে, কালকে যাইস আবার, কালকে তো আবার যাবি শহরে, গেলে এটা দেখাইস আর কি। তো এই অবস্থায় আমি ভাবলাম যে ঠিক আছে দেখাবো। আমি ওইদিনকে রাত্রে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো রাত্রেবেলা বারবার আমার কাছে কেন যেন, আমি যে ঘরে ঘুমাইতাম, দক্ষিণের ঘর ছিল আমার, তো আমার তো স্ত্রী ছিল না, আমি একা একা শুইতাম। তখন আমার ছেলে মেয়ে সহকারে তারা শহরে গেছে, তো একা একা শুইতাম আমি রাত্রেবেলা। তো ওইদিনকে রাত্রেবেলা আমি কয়েক দফা ঘুম ভেঙে গিয়ে আমি রাত্রেবেলা আমার ঘরে একটা সুন্দর সুঘ্রাণ পাইছি এবং অদ্ভুত রকমের সুঘ্রাণ। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, এই সমস্ত জিনিস আমি সাধারণত আমলে নিতাম না। ঘুম থেকে উঠে আমি আমার ঘরের যে বাক্স ছিল, একটা ট্রাঙ্ক ছিল, যে ট্রাঙ্কে জামা কাপড়গুলো রাখতাম, সেই ট্রাঙ্কের উপরে আমি বড় বড় 2টা হাঁড়ি দেখতে পাই এবং খুব বড় বড় হাঁড়ি। হাঁড়ি 2টা দেখে আমি খানিকটা অবাক হই। আমি আম্মাকে বলি যে, আম্মা এই ঘরে হাঁড়ি কিসের জন্য? তবে হাঁড়ি আওয়াজে দেখি যে হাঁড়ির ভিতরে 2 পদের মিষ্টি এবং খুব অদ্ভুত রকমের মিষ্টি। এরকম মিষ্টি সত্যি এর আগে আমি কখনো খাইনি বা দেখিও নাই, অনেক অদ্ভুত রকমের মিষ্টি। তবে আম্মাকে বললাম, আম্মা মিষ্টিগুলো মনে হয় আম্মা নিয়ে আসছে, কারণ আম্মা বলছিল বড় ভাইকে যে যদি গঞ্জে যাস তাহলে গঞ্জে থেকে মিষ্টি নিয়ে আসতে। তা ভাই মনে হয় হাট থেকেই নিয়ে আসছে, আমাদের এখানে হাট, বিরাট হাট। তো আমি উঠা মিষ্টিগুলো দেখে খাইতে শুরু করি, কোনো কথা কোনো চিন্তা না করে। আম্মাকে একবার ডাকছি, আম্মা হয়তো কোনো কাজ করতেছিল, তো আমি মিষ্টিগুলো খাইতে শুরু করি, সমানে মিষ্টিগুলো খাচ্ছিলাম। আমার মিষ্টি খেতে খুব পছন্দ করতাম। তো এক হাঁড়ির ওইখানে এত মজা লাগতেছিল মিষ্টিগুলো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই সম্পূর্ণ এক হাঁড়ি মিষ্টি আমি খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে আমি তখন উঠে সকালবেলা খাবার খাইতে যাই এবং আমি জানি না ওই মিষ্টিগুলো খাওয়ার পরে আমার কী হয়েছিল। খাওয়ার পরে আমার পেটের মধ্যে এক প্রকার হাতে ঢুকে যাওয়ার মতো অবস্থা, এরকম একটা। আমি গিয়ে প্রায় 1 গামলা যে ভাত ছিল, ভাত সম্পূর্ণটা খেয়ে ফেলছি। খেয়ে আমি গেছি হচ্ছে নদীতে গোসল করতে। গোসল করে আইসা ঘরের ভিতরে বাকি যে 1 হাঁড়ি মিষ্টি ছিল, ওই 1 হাঁড়ি মিষ্টি সম্পূর্ণটা খাইছি। খাওয়ার পর তো তখন দুপুর হয়ে গেছে, দেরি করে ঘুম থেকে উঠছি। তো দুপুরবেলা সবাই খাইতে গিয়ে দেখে গেছে হাঁড়ির অর্ধেক ভাত নাই, গামলার অর্ধেক ভাত খেয়ে ফেলছি আমি। এবং ওই সময় গিয়ে বলছে, আম্মা আমার খিদা লাগছে, আমার আরও কিছু খাবার দাও। তো আমার ঘরে যে বাকি অর্ধেক হাঁড়ি ইয়ে ছিল আর কি, ভাত ছিল, যে অর্ধেক গামলা ভাত ছিল, সেই অর্ধেক গামলা ভাত সম্পূর্ণটা আমি সবার সামনে বসে খেয়ে ফেললাম। তো বললো, তোর এত খিদে লাগছে, তুই ভাত খেয়ে ফেলি, কিন্তু আগের ভাতগুলো কে খাইছে? তো আমি অস্বীকার করলাম যে আমি খাই নাই, কিন্তু আমি ভাতগুলো খাইছি, আমি সম্পূর্ণ মিষ্টি খাইছি। প্রায় 2 হাঁড়ি মিষ্টি, 5 কেজির কম তো হবে না এত মিষ্টি, সম্পূর্ণ মিষ্টি আমি খাইছি। আমি মিষ্টি খেতে পছন্দ করতাম ঠিক আছে, কিন্তু এত পছন্দ বা এত মিষ্টি খাইতাম সেটা আমার ধারণার বাহিরে ছিল। তো মিষ্টির কথা আমি কাউকে বলি নাই। এবং
ওরকমভাবে আমি খাইছি, এবং কীভাবে খাইছি কেন খাইছি আমি জানি না, কিন্তু খাইছি। খাওয়ার পরে এরকম করে 2 দিন সময় কাটে মাঝখানে, এবং 2 দিনে সবাই আমার খাওয়া দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায় যে এত খাবার খাচ্ছি কীভাবে আমি। তো এই অবস্থায় আমার 2 দিন পরে আমাকে সকলে প্রশ্ন করে যে, তুই এত খাবার খাচ্ছিস কিসের জন্য, কী হয়েছে তোর? তুই একাই 3-4 জনের খাবার খেয়ে ফেলতেছিস। তো আমি বললাম, কই আম্মা, আমি তো জানি না, আমি তো খিদে লাগছে তাই খাচ্ছি। তো আমাদের ধান চালের অভাব ছিল না, সে তো আম্মা বেশি বেশি করে রান্তো আমার জন্য, যে আমি বেশি খাই আম্মা জানে। এমনিতেই বরাবর আমি বেশি খাই, কিন্তু ইদানিং বেশি খাচ্ছি এত, সেটা নিয়ে কারোর কোনো প্রথম দিক দিয়ে কোনো সন্দেহ হয় না বা কোনো সমস্যা হয়নি। কিন্তু রাত্রেবেলা আমার মিয়া ভাই একদিন আমাকে দেখে যে আমি আমাদের বাড়ির পেছনে যে বড় কাঁঠাল গাছটা আছে, ওই কাঁঠাল গাছের নিচে বসে কারোর সঙ্গে কথা বলতেছি। একজন আছে আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলতেছি, এবং সেটা একটা ছায়া, এবং সেটা আমার মিয়া ভাই দেখছে স্পষ্ট, একটা ছায়া, এবং তার সঙ্গে বসে আমি খাচ্ছি, এবং সেই ছায়াটা একটা মেয়ে মানুষের ছায়া। তার সঙ্গে বসে আমি মিষ্টি খাচ্ছি, এবং আমার সামনে প্রায় 2-3 হাঁড়ি মিষ্টি, এবং সেই মিষ্টি আমি খাচ্ছি এরকম গপ গপ করে আর কি। তো আমার ভাই যখন আমার উপর লাইট মারে তখন প্রচণ্ড পরিমাণ রেগে যায়, রেগে গিয়ে বলে কি যে, কিরে কে লাইট মারে? তো আমার ভাই আমার কাছে এসে বলে কি যে, তুই কী খাচ্ছিস এখানে একা একা বসে কাঁঠাল গাছে নিচে, এখন বাজে রাত 2:30। তো আমার বড় ভাই হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে। তো আমি বড় ভাইকে ঝাড়ি দিয়েছি, আমি নিজেও জানি না যে কেন ঝাড়ি দিছি। তো এই অবস্থায় আমার বড় ভাই আমাকে দেখে বুঝে ফেলছে, আমার চোখ লাল, পাশাপাশি এখানে একটা কারো ছায়া দেখছে, এবং 2 হাঁড়ি মিষ্টি আমি গপ গপ করে খেয়েই যাচ্ছি। তো ওইটা দেখে আমার বড় ভাই সন্দেহ করছে যে, তোর কী হয়েছে দেখিয়ে দিকায়। তো আমার বড় ভাই নাকি আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি তাকে ধাক্কা মারছি এমন জোরে, এবং ধাক্কা মেরে এমন গতিতে আমি লাফ মেয়ে ওই কাঁঠাল গাছের একদম মগ ডালে উঠে গেছি, এমন উপরে উঠছি যে আমাকে দেখে আমার বড় ভাই চোখ বড় বড় করে ফেলছে, এবং জোরে একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে সকলে হচ্ছে কি ভয়ে তখন একদম অস্থির, আমার বাড়ির যে কজন লোক ছিল সবাই উঠছে, উইঠা আমাকে হচ্ছে গিয়ে তারা খোঁজাখুঁজি করছে। তো ওই বট গাছের মগ ডালে আমি কিভাবে উঠছি, ওই কাঁঠাল গাছের মগডালে বিরাট বড় গাছ ছিল, কিভাবে উঠছি কেউ বলতে পারে না। কিন্তু আমার বড় ভাই উনি তো অজ্ঞান হয়ে গেছে, তো উনি সকলের মিলে আমার নামানোর চেষ্টা করতেছে, কিন্তু কেউ ওই মগডালের ওই ডাল পর্যন্ত উঠতে পারতেছে না, কারণ ওই ডাল পর্যন্ত উঠা তো এত সহজ না। এত সহজ হইলে তো ডাল পর্যন্ত সবাই উঠতোই, আমি কীভাবে উঠলাম কেউ বলতে পারতেছে না। তো ফজরের খানিকক্ষণ আগে আমার মিয়া ভাইয়ের জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে মিয়া ভাই তখন বলতেছে সকলে যে এরকম অবস্থা, ওর একটা এরকম কালো ছায়ার সঙ্গে দেখছি, এবং ও প্রায় 2-3 কেজি মিষ্টি এখানে বসে খেয়ে ফেলছে। তো আমার আম্মা তখন বুঝতে পারছে যে আমার ঘাড়ের উপর নিশ্চয়ই কোনো জিনে ভর করছে, কারণ জিন ছাড়া এই সমস্ত কোনো কিছু সম্ভব না, এরকম বেশি বেশি খাওয়া, গাছের মগ ঢালে উঠে বসে থাকা। তো এই ঘটনার পরের দিনকে ওইখানে ফায়ার সার্ভিস লোক ডাকা লাগছিল, ডাকার পরে ওনারা আইসা সেই গাছের মগ ডাল থেকে আমাকে নামাইছে, এবং নামানোর পরে আমাকে বলতেছে যে কি হয়েছে গতকাল রাত্রে। তো কি হয়েছে সেটা তো আমি জানি না, তবে আমার এতটুকু স্মরণ আছে যে আমি ওইখান থেকে আসার পরে রাত্রেবেলা, প্রথম রাতে তো কোনো সমস্যা হয়নি, দ্বিতীয় রাত্রেবেলা আমার ঘরে একজন প্রবেশ করে এবং আমাকে বলে যে মিষ্টিগুলো খাইতে। তো প্রথম দিন আমি মিষ্টিগুলো খাইছি, দ্বিতীয় দিনও আসছি, সে বোরকা পরে আসছিল এবং বোরকা পরে এসে আমাকে বলছে মিষ্টিগুলো খাইতে, আমি খাইছি। তো এরপর থেকে সে না আসলে আমার কাছে ভালো লাগতো না। তো কয়েকদিন রাত্রেবেলা সে আমার সঙ্গে দেখা করছে। তো প্রথম দিন যখন দেখি আমি খানিকটা ভয় পাই, কিন্তু এরপরে তাকে আমার আর ভয় লাগতো না, বরং তাকে ভালো লাগতো আর কি। সে খুবই সুন্দর এবং খুবই সুদর্শন, সে একটা মেয়ে এবং তার চুলগুলো খুব লম্বা এবং সোনালি কালারের চুল, তার চোখগুলো একদম অন্য রকমের আর কি, সাধারণ মানুষের মতো না, ঘোলাটে রকমের চোখ এবং খুব সুন্দর দেখতে। তো এই কথা আমি সবাইকে বলতেছি। তো এই কথা বলার পর আমার মিয়া ভাই হচ্ছে একজন তান্ত্রিক ডেকে নিয়ে আসে, একজন পীর সাহেব আর কি, না আমাদের এখানকার খুব নাম করা এবং খুব জাগ্রত পীর সাহেব। তো ওনাকে আমার মিয়া ভাই ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর আমার বলতেছে যে কি হয়েছে, তো আমি তাকে সব কিছু বলি। তো কথা বলার পর সেই পীর সাহেব আমার আম্মা এবং সকলকে বলে যে ওর উপর একটা আশিক জিন বা দুষ্টুপুরীতে আক্রমণ করেছে, যে দুষ্টুপুরী ওর সঙ্গে সঙ্গে ওর পেছন এসেছে আর কি, এবং ওকে পছন্দ করে ফেলেছে এবং সে কোনোভাবে এখান থেকে যেতে চাচ্ছে না এবং ওকে কোনোভাবে ছাড়তে চাচ্ছে না। তো এই কথা বলার পর তো আমার ভাই, আমার মা সকলে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় যে তাহলে কি করার এখন। তো তখন হুজুর বলে কি যে তোমাদের বাড়িটা বন্ধ দিতে হবে, এবং বাড়িটা বন্ধ দিলে এই পরীটার উৎপাত থেকে বাঁচতে পারবা। তবে হ্যাঁ, ওকে বন্ধ দেওয়ার জন্য সময় লাগবে, ওকে বন্ধ দেওয়ার জন্য ওই পরীটা দিবে না, খুব দুষ্টু পরী এবং খুব শক্তিশালী পরী, এটা করার জন্য সময় লাগবে এবং ওকে খুব নিরাপদে রাখতে হবে। আমি বাড়িটা বন্ধ দিচ্ছি, আর ও যেন এই বাড়ির বাহিরে না যায়, বাহিরে গেলে ওকে কিন্তু আবার সেই পরীটা ধরবে এবং ধরলে কিন্তু ছাড়াতে খুব কষ্ট হবে, খুব সমস্যা হবে। তো ওই পরীটা তখন ছিল না, দিনের বেলাতে পরীটা থাকে না এবং ওই জিনটা
মানে ওই জিন পরিটা ওর সঙ্গে আমার 2টা জিন ছিল, যে জিনগুলো সবসময় ওকে পাহারা দিত, ওর সঙ্গে থাকতো এবং সবসময় ওকে নিরাপত্তায় রাখতো। তো এই কথা বলার পর আমার মা ওই দিনকে রাত্রেবেলায় আমাদের সম্পূর্ণ বাড়িটা বন্ধ দেওয়ার পরে রাত্রেবেলা আমি তো ঘুমাই থাকতাম, আমাকে ঘর থেকে বের হইতে দিত না, ঘরের বাইরে তালা মারা রাখতো যাতে আমি ঘর থেকে না বের হইতে পারি। কারণ আমার ওই যে একটা লোভ হয়ে গেছিলো মিষ্টি খাওয়ার, পাশাপাশি ওই পরীটার সঙ্গে খুব সুদর্শন একটি পরী, তার গায়ের গন্ধ, তার শরীরের ঘ্রাণ বা সমস্ত কিছুই মূলত হচ্ছে আমাকে টানতে আকর্ষণ করতো। তো প্রথম দিন যখন বাড়ি বন্ধ করার পরে আমার প্রতি তো ওর বশ ছিল খানিকটা। তো আমি ওঠার পরে তো অর্ধেকটাতে উঠে আমি ওর কথা মনে পড়ে, আমার খুব প্রচণ্ড পরিমাণ মনে পড়তেছে। তো আমি তখন ওকে ডাকতে থাকি, ওর নাম হচ্ছে শিউলি ছিল, তখন শিউলি বলে ডাকতে থাকি, ও শিউলি রে, ও শিউলি আমি মিষ্টি খাবো, ও শিউলি আমি মিষ্টি খাবো, এরকম করে ডাকতেছি আমি। তো এটা আমার মা শুনছে, উনি তো রাত্রেবেলা ঘুমাইতো না। তো আমার মা উঠছে, উঠে বলে কি যে ওইন্তাজ কি হয়েছে তোর, কি বলে ডাকতেছিস? তো আমি তখন হচ্ছে ওরকমভাবে ডাকতেছি এবং পাগলের মতো ডাকতেছি, দরজা ঢাকাচ্ছি, এদিকেও দরজা খুলতেছে না। তো আমার মিয়া ভাই তখন উঠে আসার পর আমি যে ঘরে ঘুমাইতাম ওই ঘরের মনে হয় 4-5 হাত দূরে আর কি কলসি গাড়া, 3টা কলসি গাড়া, এবং ওই 3টা কলসি পার হয়ে ওই জিনটা আসতে পারতেছে না বলে আমার বাড়ির পেছনে বিশাল আকৃতি জোরে ব্যায়াম করে ডাকতেছে, বিড়ালের রূপ ধারণ করে সে ডাকতেছে। এবং এক পর্যায়ে যখন আমার কণ্ঠ শুনে বা আমার আওয়াজ শুনে, তখন হচ্ছে কি ওই অবস্থায় বাড়ির পেছন থেকে সম্পূর্ণ মানে একদম পুরো শরীরের অবয়বভাবে আমরা তাকে দেখতে পাই আর কি। ওই শিউলি নামে যে জিন মেয়েটা আছে, আমি তাকে দেখি, আমার ভাইরা সকলে লাইট মেরে দেখে এবং দূর থেকে বলে যে তোরা কাজটা মোটেই ভালো করিস নাই, তোদেরকে ছাড়বো না আমি, তোদেরকে দেখিস কি করি, এবং তোদের ক্ষতি আছে, তোদের কপালে দুঃখ আছে। এবং মেয়েটা সত্যিই খুব সুন্দর ছিল, এটা আমার মিয়া ভাই দেখছে, আমার মা দেখছে, এবং ওইটা একটা জিন মেয়ে ছিল এবং ওর সঙ্গে আরও 2টো কালো ছায়া ছিল, এবং সেই কালো ছায়া দুটোকে দেখছে, দেখার পর বলছে যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমাকে দিয়ে দে তোরা, না হলে তোর খবর আছে। এই সমস্ত কিচ্ছু তো আমরা জানতাম না, এরকমটা কিসের জন্য তোরা করলি? তোর ভাইকে আমি সত্যি নিয়ে যাবো এবং তোরা আটকাইতেও পারবি না, দেখিস তোদেরকে কি করি, তোদের উপর খুব খুব কালো ছায়া নেমে আসবে এবং তোরা সেটা ভাবতেও পারবি না যে তোদের উপর কি পরিমাণ ভয়ঙ্কর ছায়া নেমে আসবে। তো আমার মিয়া ভাই তখন বলে যে যা মন চায় তাই করিস কে। আমার মিয়া ভাই একটু ধার্মিক ছিল, তাবলিগ করতো, পাশাপাশি উনি তাহাজ্জুদের নামাজ পড়তো। তো উনি তখন আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়ার পর কিছুক্ষণ পরই সেখান থেকে ওরা গায়েব হয়ে যায়। তো এই কথা আমার আম্মা তো প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে এবং আমি তখন খানিকটা স্বাভাবিক হই। ও আসার পরে আমি মূলত এরকম হয়ে গেছি, ও না থাকলে আমি একদম স্বাভাবিক থাকি আর কি। তো ওই অবস্থায় আমাকে হচ্ছে প্রায় কয়েকদিন সাবধানতার সঙ্গে রাখে এবং শরীর বন্ধ দিবে, এবং এর মাঝখানে 2টা ঘটনা ঘটে। আমার যে মিয়া ভাই ছিল ওনার উপর হামলা হয়, জিনের হামলায় হয়। আমার মিয়া ভাই হচ্ছে রাত্রেবেলা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরতেছিল। আমাদের মসজিদটা একটু দূরে, খানিকটা দূরে যেতে আসতে প্রায় 10-15 মিনিটের মতো টাইম লাগে, তো কাঁচা রাস্তা। তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়তাম মিয়া ভাই সবসময়, উনি ধার্মিক ছিল, আমি আগেই বলছি। তো উনি এশার নামাজ পড়ে বাড়িতে ফিরতেছিল, এশার নামাজ পড়ে মসজিদের সমস্ত তাবলিগের লোক আসছিল, তাদের সঙ্গে গল্প করতে করতে একটু বেলা হয়ে যায় আর কি, রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পরে উনি বাড়িতে যখন ফিরতেছিল, ফেরার পথে আচমকা 3টা জিন ওনাকে আটকায় আর কি। তো ওনাকে তেমন একটা ক্ষতি করতে পারে নাই, তবে ওনার সঙ্গে হচ্ছে কি আমার আরেক চাচাতো ভাই ছিল, তো ওকে একটু ক্ষতি করছে। তো আমার ভাই যখন আসতেছিল তখন 3টা জিন হঠাৎ করে আসমানের উপর থেকে ঘোড়ার উপর বসে আমার ভাইয়ের সামনে এসে হাজির হয়। তো ওদের সামনের সারিতে যে ঘোড়ার উপর যে মেয়েটা ছিল সেটা হচ্ছে কি ওই যে শিউলি নামের সেই মেয়েটা, যে কিনা আমাকে পছন্দ করে। তো শিউলি হচ্ছে কি আমার সামনে যখন আসে তখন আমার মিয়া ভাই দেখে বুঝতে পারে যে এটা সেই জিন মেয়েটা। তো তখন আমার মিয়া ভাইকে ও ধাক্কা মারে জোরে। আমার মিয়া ভাই গিয়ে ছিটকে পুকুর পাড়ের কানাসের দিকে পড়ে, কলা গাছের ফাঁকে পড়ার পর ওনাকে ধরে আশ্রয় 2জন জিনে। তো আমার যে চাচাতো ভাই সঙ্গে ছিল ও আটকানোর চেষ্টা করে, কিন্তু ওকে ধরে বেশি মারে। তো মিয়া ভাই তখন দোয়া দুরুদ পড়ে আয়াতুল কুরসি পড়ে জিনদেরকে কোনোভাবে বশে নিয়ে আসে এবং বলে কি যে আজকের মতো বেঁচে গেলি, আবার আসবো, এবং সত্যি কথা তোদের কারোর জ্ঞান নেই, সবাইকে আমি শেষ করে ফেলবো। দুই কথা বলার পর সেই পীর সাহেব আবার পরের দিন আমাদের বাড়িতে আসে। আসার পরে আমাকে তো বাড়ি থেকে বের হতে দেয় না, কখনোই বাড়ি থেকে বের হতে দেয় না, দিনের বেলাতেও না, আমি বাড়িতেই থাকি। তো এটা নিয়ে আমি এক প্রকার কয়েকদিন যায়, প্রায় মাসখানিকের মতো এরকম চলে আর কি। বাড়ি থেকে বের না হলে বেটা মানুষ ভালো লাগে নাকি? আর তাছাড়া আমি টুকটাক ব্যবসা করতাম আমার বাজারে, তো ওই ব্যবসাটা বন্ধ হয়েছিল। তা এরকম করে
প্রথম 1-2 সপ্তাহ সমস্যা হয় না, আমার শরীর বন্ধ দিছে। পাশাপাশি আমার মিয়া ভাই, আমাদের পরিবারের মোটামুটি গুরুত্বপূর্ণ মেম্বার যারা ছিল প্রত্যেকে শরীর বন্ধ দিয়ে দিছে। বন্ধ দেওয়ার ফলে মূলত ওই জিনটা আর আসতে পারতো না। তো যাক এরকম করে মাসখানেক সময় কাটে এবং এই মাসখানেকের মধ্যে ওই যে জিন মেয়েটা, শিউলি নামের মেয়েটা, ওই মেয়েটা আমাদের কাছে আর আসে নাই আর কি। মানে বন্ধ দেওয়ার পরে মাসখানেক কাটে, একদম সব কিছু শান্ত ছিল, কোনো কিছুর কোনো প্রবলেম ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল, আমি নিজের মতো করে চলতে পারতাম। তো আমি বলতাম আম্মা আমাকে বাজারে অন্তত পক্ষে যেতে দিত, আমি দিনের বেলা যাই, রাত্রেবেলা না যাই। তা আম্মা কোনোভাবে যেতে দিত না। আম্মা সব থেকে বেশি আদর করতো আমাকে এবং ভালোবাসতো আমাকে, এবং আমি বলতাম আম্মা আমি যাই না। তা আম্মা কোনোভাবে যাইতে দিত না। তো মাসখানেক সময় কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমার নিজের কাছে পুরুষ মানুষ বাড়িতে কতক্ষণ বসে থাকে, বাড়ির আঙিনা পর্যন্ত যেতে দিত না, যতদূর পর্যন্ত বন্ধ। তো আমি ভাবলাম কি যে যাই আজকে। তখন বুঝে দুপুর 2:30, আমি বাসা থেকে বের হয়ে আমি গঞ্জের দিকে যাই। এদিনকে আমাদের গঞ্জের হাট ছিল। তো হাটে গিয়ে আমি ভাবছিলাম সন্ধ্যার আগে চলে আসবো, এবং আমার সঙ্গে যে সমস্যা আছে, জিনপরি রিলেটেড প্রবলেম আছে, এটা অনেকেই জানতো, অনেকেই আমাকে এইসব বিষয় নিয়ে বলতো যে সাবধানে থাকিস। আমি তখন বলতাম যে হ্যাঁ সাবধানেই আছি, কোনো সমস্যা নেই। তো বাজারে যাওয়ার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে কোনো সমস্যা আছে কিনা, জিনপরির সমস্যা ঠিক হয়েছে কিনা। তো বললাম ঠিক হয়েছে, কোনো প্রবলেম নাই। তো ওদিনকে রাত্রেবেলা ওদিনকে বাজার থেকে ফিরতে সত্যি আমার একটু লেট হয়, মানে লেট হয় বলতে আমি বাজারে গেছি অনেকদিন পর, গল্প গুজব, বন্ধু বান্ধব আড্ডা, তো সমস্ত কিছু চলতেছিল এরকমভাবে। তো চলার মাঝখানে প্রায় বিকেল হয়ে যায়, আসর আজান দিয়ে দেয়। তো আমি ভাবছিলাম বাড়িতে চলে যাব। তো ওরকম গল্প করতে করতে সন্ধ্যা লেগে যায় আর কি। তো আমার বড় ভাই, মিয়া ভাই, উনি বাজারে আসছে, আসার পর দেখে বলে কিছু তুই এখানে কি করিস। তো আমি বাড়ি থেকে বের হতে নিষেধ করছি। তো আমি বললাম মিয়া ভাই আমার তো শরীর বন্ধ দাও, আমার কোনো প্রবলেম হবে না, তুমি যাও, আমি বন্ধুদের সঙ্গে চলে যাবো। তারপর বলে কিছু আচ্ছা ঠিক আছে যাইস, যাতে কোনো সমস্যা নাই। তো শরীর বন্ধ দেওয়া ছিল। তো এরকম করে আমি ওদিনকে বন্ধুদের সঙ্গে বাড়িতে চলে যাই। তো ওইটা করার পরে আমার যখন দেখছি যার কোনো সমস্যা হচ্ছে না, তো তার মানে আমার মনে করছে যার কোনো সমস্যা হবে না। কিন্তু আমার সাথে সাথে যে ওই পরি মেয়েটা আমার বাড়িতে প্রবেশ করছে, সেটা কেউ খেয়ালই করে না আর কি, এবং আমি নিজেও খেয়াল করি না। এবং ওই যে ইয়েটা আর কি, তাবিজটা আর কি, ওই তাবিজটা কোনোভাবে ওই পরিটা খুলে ফেলছে, আমার হাত থেকে খুলছে। কোনো মানুষের মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক আমি বাজারে ঘুরছি, এবং যেভাবেই হোক ও ওইটা করছে। করার পরে ওই তাবিজটা আমার শরীরে ছিল না, আমার হাতে একটা কোমরে একটা তাবিজ ছিল। তবে যেহেতু পাঞ্জাবি পরতাম সবসময়, তো ওইটা আর দেখতে পাই না, আমি নিজেও দেখতে পাই নাই। তো বাড়িতে ঢোকার পরে আমার মাধ্যমে ঢুকছে, এবং ওই যে কলসি একটা সরাইছে, ওই কলসিটাও আমার মাধ্যমে সরাইছে। এবং কিভাবে সরাইছে এটা ওই পরিমেটাই ভালো বলতে পারবে, এবং সেটা পরবর্তীতে আমি জানতে পারি যখন আমাকে তুলে নিয়ে যায়। এবং ওই রাত্রেই আমার এখানে শেষ দিন ছিল আর কি, যেখানে কিনা আমি থাকি, আমার থাকতাম আর কি। তো এই অবস্থায় আমি তখন ওইখান থেকে রাত্রেবেলা এসে বাসায় ঘুমাই। তো ঘুমানোর পরে পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে ওঠার পরে আমি যেখানে ছিলাম ওই জায়গাটা আমি আসলে চিনতে পারতেছিলাম না। এবং সত্যি কথা বলতে জায়গাটা ছিল সম্পূর্ণ অদ্ভুত একটা জায়গা। মনে হচ্ছিল আকাশ খুব কাছে, এবং খুব বড় বড় পাহাড়, এবং একটা গ্রামের মতো জায়গা। গ্রামটা বেশ অদ্ভুত ছিল, এবং আমি যে ঘরে শুয়েছিলাম সেই ঘর থেকে সামনের দিকে তাকাইলে সত্যি কথা সম্পূর্ণ একটা গ্রাম মনে হইতো। এবং এরকম অঞ্চল, এরকম জায়গায় আমি কখনোই দেখিনি। এবং প্রায় 6 থেকে 7 তলা ইমারত হবে, সেই 6 থেকে 7 তলা ইমারতের 2 বা 3 তলার উপরে আমাকে রাখা হয়েছে, এবং একটা কক্ষের মধ্যে রাখা হয়েছে। সেই কক্ষের মধ্যে আমি ঘুম ভেঙে উঠে দেখি খুব নরম একটা গদির উপর শুয়ে আছি। এরকম গদি আমি সত্যি এর আগে কখনো দেখি নাই। আমরা বড়লোক হতে পারি, মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। তো ওই অবস্থায় আমি যখন দেখি যে আমি এমন একটা জায়গায় শুয়ে আছি যেটা সম্পূর্ণ আমার অপরিচিত জায়গা, এবং আমি বাইরের দিকে তাকায় দেখি সম্পূর্ণ একটা গ্রাম আর কি, এবং ছোট্ট ছোট গোল গোল কুড়ে ঘরের মতো ঘর, এরকম ঘরও আমি কখনো দেখি নাই। তো আমি দেখে তখন অবাক হচ্ছিলাম কোথায় এটা, এবং আমাকে কই নিয়ে আসছে। তো এই অবস্থায় আমি দেখি কি যে পেছনে অন্ধকারের মধ্যে কেউ একজন হেঁটে আসতেছে, এবং খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখতে। তো যখন আমার কাছাকাছি আসে অটোমেটিক্যালি একটা আলো জ্বলে ওঠে, তার শরীরের ভিতরে আলো জ্বলছিল। তো আমি যখন তার দিকে তাকাই, তার চোখগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসে, এবং আমি তার চোখের দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। তো অনেকক্ষণ তাকানোর পর আমি দেখে বুঝতে পারি যে আসলে এটা সেই মেয়েটা শিউলি। তো আমি তখন ওকে সঙ্গে সঙ্গে গিয়ে জড়ায় ধরি যে শিউলি তুমি? তো তখন বলে হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসছি, এবং আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো না? তো আমি তখন শিউলিকে বলে উঠলাম যে হ্যাঁ, আমি তো তোমাকে অনেক পছন্দ করি শিউলি। তো সত্যি ওই পরি মেয়েটা অনেক পছন্দ হওয়ার মতো পরি, এবং খুব সুদর্শন বলতে আর কি, খুবই সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। এখানে আসার পর আরো বেশি সুন্দর লাগছিল, কারণ ওর পরনে এক প্রকার জাঁকজমকপূর্ণ জামা ছিল, এবং খুব সুন্দর সেন্ট আসতেছিল শরীর থেকে। ওর এতটা কাছাকাছি আমি এর আগে কখনো আসিনি, এবং খুব কাছাকাছি গিয়ে ওকে জড়ায় ধরি। আমি ধরার পরে
আমি জানি না কি হয়েছিল আমার সঙ্গে, আমাকে বশ করেছিল কিনা। ওর সঙ্গ আমার পেতে ভালো লাগলো আর কি। তো ওর সঙ্গ পেতে খুব ভালো লাগছিল আমার কাছে এবং খুব খুব মজা লাগছিল। ও যখন আমাকে বলে যে এখন থেকে তুমি এখানেই থাকবে এবং এটাই তোমার ঠিকানা, এখান থেকে তুমি থাকলে তোমাকে আমি সব কিছু দিব, তুমি যে মিষ্টিগুলো খেতে পছন্দ করো সেই মিষ্টিগুলো আমি তোমাকে দিব। তারপর তুমি যদি কোথাও যেতে চাও ঘুরতে, আমি তোমাকে সেখানে ঘুরতে নিয়ে যাব এবং এখানে কেউ তোমাকে কিছু বলবে না। ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকবা, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমাকে ভালোবাসি। তো এই কথা বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এটা আমি কেন বলেছিলাম তাও আমি জানি না, সম্ভবত আমার বশ করেছিল আমাকে মিষ্টিগুলো খাইয়ে, বা যেভাবেই হোক জিনেদের একটা আলাদা ক্ষমতা আছে মানুষকে বশ করার। তো আমাকে তখন ওইখানে নিয়ে আসে এবং আনার পর ওইখানে আমাকে থাকতে বলে। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গেই থাকবো। পরীর জগতে এসে আমার কাছে সবকিছু ভালোই লাগছিল। আমি ততক্ষণও বুঝতে পারছিলাম না যে আমার সঙ্গে কি ঘটতে চলেছে এবং এই পরীটা যে কত পরিমাণ দুষ্টু এবং সেই সঙ্গে খুবই খারাপ একটা পরী, তা কয়েক বছর যাওয়ার পরে যে আমি টের পেতাম তা আসলেই বুঝতে পারছিলাম না। কারণ তার ভালোবাসা, তার সমস্ত কিছু আমার কাছে সত্যিই ভালো লাগছিল। সে যখন আমাকে বলল যে এখানে থাকলে সমস্ত কিছু তুমি পাবা, খাবার, ভালো ঘোরাফেরা, তারপর ভালো পোশাক আশাক, সমস্ত কিছু, কোনো কিছু তোমার কমতি হবে না। সব থেকে বড় কথা হচ্ছে সে আমাকে তার বশে রেখেছিল। সেইখানে আমি কয়েকদিন থাকলাম এবং ভালো মন্দ খাওয়া দাওয়া সহকারে, ভালো পোশাক পরিধান এবং সকল জিনেদের ভালো আচরণ আমাকে সেখানকার প্রতি মুগ্ধ করতে লাগলো। আমি সত্যিই সেখানে খুব আনন্দের সহিতই ছিলাম। আমার বাড়িতে কি অবস্থা বা কি হয়েছে সেসব বিষয়ে আমার কোনো খেয়াল, কোনো ধ্যান বা জ্ঞান কোনো কিছুই ছিল না। বা যেদিনকে আমি চলে এসেছি সেদিনকে আমার সঙ্গে কি ঘটেছে তাও আমি বলতে পারবো না। আমি এর আগে কোনো কিছুই আমার স্মরণে ছিল না। ওই পরীটা তার জাদু শক্তি দিয়ে আমার এই সম্পূর্ণ জিনিসটাকে একদম নষ্ট করে দিয়েছিল, যাতে করে আমি আমার বাড়ির কথা এবং পূর্ববর্তী কোনো কথা চিন্তা ভাবনা না করি। এরকম করে আমার সময় প্রথম দিন কিছুদিন কাটলো আর কি। মানে প্রথম কয়েকদিন সে আমাকে সেখানে রেখেছিল, সকলের সঙ্গে মিশালো, গল্প করালো, কথা বলালো, পরিচয় করালো। এরপরে একদিন বলল যে আমরা দুজনে বিয়ে করব এবং সেটা শুক্রবারের দিন রাতের বেলা আমাদের বিয়ে হবে এবং আমাদের এই বাড়িটা সম্পূর্ণরূপে সাজানো হবে। এর আগে এই বাড়ির বাহিরে পর্যন্ত আমাকে বের হতে দেননি। বা এই বড় যে বিল্ডিংটা আছে, 4তলা বিল্ডিং, মানে টোটাল হচ্ছে 7তলা, তার ভিতর 4তলার হচ্ছে আমরা থাকতাম আর কি। তো এই 7তলা বিল্ডিংটা সম্পূর্ণটা পাথর দিয়ে তৈরি এবং পাহাড়ের গা ঘেঁষে এমনভাবে তৈরি করা যেন মনে হচ্ছে যে এইটা এখানে জন্মসূত্রেই ছিল। কিন্তু এত সুন্দর করে পাহাড়ের মধ্যে এই ঘরটা তৈরি করা দেখলে আসলে বোঝাই যাবে না। এবং চারিদিকে সবুজ ঘাস, সবুজ বড় বড় গাছপালা এবং সেই সঙ্গে খুব বড় বড় পাহাড় দিয়ে ঘেরা এই গ্রামটা আর কি, যেটা কিনা এরা এখানে থাকে। শিউলি যে কিনা আমার স্ত্রী হয়েছিল পরবর্তীতে, সে শুক্রবারের দিন সম্পূর্ণ বাড়িটা এক ধরনের পাতা দিয়ে সাজিয়েছিল এবং এই পাতাটার মজার বিষয় হচ্ছে এই পাতাগুলো রাত্রেবেলা রং বেরঙের জ্বলে এবং এত সুন্দর করে সেটা সাজিয়েছিল। এটা যে আমার বিয়ে ছিল একটা অন্যরকম আমেজ মনে হচ্ছিল। আমার যে বাড়িতে একটা বউ আছে, 3টা বাচ্চা আছে, বাবা মা আছে, এসব বিষয়ে আমার আসলে কোনো খেয়ালই হচ্ছিল না। সব কথা বলতে গেলে আর কি, আসলে ওইখানে আমার খুব ভালো লাগতেছিল আর কি। সব মিলে খুব আনন্দের সাথে আমি এখানে ছিলাম এবং ওইখানে যখন আমি সময়গুলো কাটাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে আমি সব থেকে সুন্দর সময় কাটাচ্ছি। ওদিনকে রাত্রেবেলা প্রায় 40 জন পয়গম্বর এসেছিল, যারা কিনা বিভিন্ন বিদেশি জিন এবং সেখানে মানুষও ছিল। এবং সেই সকলের সম্মুখীনে আমাকে সাজিয়ে গুজিয়ে বড় একটা শেরওয়ানি পরিয়ে একটা বড় কাঁচের রুম, যেখানে কিনা চারিদিকে দেখা যায়, সেরকম একটা রুমের ভিতর থেকে ওই জামা কাপড়, শেরওয়ানি সমস্ত কিছু পরিয়ে আমাকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আসার পর একটা বিশাল উদ্যানের মাঝখানে একটা বড় চেয়ার এবং সেই চেয়ারের মধ্যে আমাদের দুজনের বসার জায়গা। আমার সেই পরি স্ত্রী মানে শিউলি, সে এসে আমার পাশে বসলো এবং আমাকে পাশে বসানো হলো এবং একে একে জিনেরা আসছিল, আমাকে সংবর্ধনা জানাচ্ছিল এবং আমার হাত ছুঁয়ে স্পর্শ করছিল। তো তাদের হাতগুলো ছিল বেশ অদ্ভুত এবং স্যাঁতস্যাঁতে টাইপের। তো আমার ভালো লাগছিল না, কিন্তু আমার স্ত্রী যেহেতু বলেছে, আমার ওর সব কথা শুনতে হতো। কেন শুনতাম আমি জানি না, তবে ও যেটা বলতো আমাকে সেটাই করতে হতো। তো ওই অবস্থায় আমাদের বিয়ে ওইদিনকে হলো। আমাদেরকে অনেক পুরস্কার দিয়েছে যারা কিনা বিয়েতে এসেছে, গিফটস আর কি। তো দেওয়ার পরে সেই আমাদের বিয়ে সম্পন্ন হলো একজন কাজীর মাধ্যমে। তিনি ওই দেশের জিনেদের নিয়মে আমাদের বিয়ে সম্পন্ন করলো এবং আমাকে লাল গালিচার ওপর দিয়ে একটা ফুলের বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হলো বড় একটা কক্ষের ভিতরে। যে কক্ষে এতদিন আমি ছিলাম সেটা আলাদা, একা সিঙ্গেল কক্ষ, মানে আমি একা থাকতাম।
কিন্তু পাশেরই একটা বিল্ডিং, যেটা কিনা দোতলা বিল্ডিং এবং খুব সুন্দর এবং বড়, সেই ভবনের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো এবং সিঁড়ি দিয়ে উঠে দক্ষিণ সাইডের একটা ঘর, বিশাল আকৃতির একটা ঘর। ঘরের দরজাটা সম্পূর্ণ স্বর্ণ দিয়ে মোড়ানো, এত সুন্দর ঘর। এবং সেই ঘরের ভিতর দিয়ে আমাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমাকে সেখানে দেখলাম খুব সুন্দর করে সাজানো ঘরদোর, এবং সত্যি কথা বলতে এরকম ঘর এবং দামি জিনিসপত্র এর আগে আমি কখনো দেখি নাই। তো এটা ছিল ওর ঘর এবং ওই শিউলিপরির ঘর ছিল। তো সেই শিউলিপরি আমাকে তখন ওইখান থেকে উঠিয়ে বিছানায় নিয়ে গেল এবং তারপর রাত্রে আমাদের মধ্যে যা হলো, যেটা হয় আর কি বাসর ঘরে। তো আমার কাছে ওই জিনিসটা সব থেকে বেশি আনন্দ লাগতে শুরু করলো, কারণ ও তো একটা পরি ছিল এবং সেটা আমি জানতাম, এবং ওইটা মেনে জেনেই আমি কেন যেন এখানে ছিলাম, হয়তো সম্পূর্ণ বশী করে রেখেছিল সেই জন্য। তো ওর সঙ্গ পেতে আমার কাছে খুব ভালো লাগতো। ওর সঙ্গে থাকতাম, ওর সঙ্গে ঘুমাতাম, ওর সঙ্গে সবসময় লেগে থাকতাম। তো ও যখন থাকতো তখন আমি এখানে সবসময় ওর সঙ্গেই থাকতাম, আর যখন থাকতো না তখন আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। এবং আমাকে খুব বেশি আদর করতো, ভালোবাসতো, এবং ওর সঙ্গে যতক্ষণ আমি থাকতাম ততক্ষণ পর্যন্ত আমাকে চুমু খেতে আদর করতো, খুব ভালোবাসতো, এবং আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক নিয়মিত হতো। তো এই ঘটনাগুলো আমি এই জন্য বলছি যে এগুলো আমার একটা জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল ওইখানে যাওয়ার পরে, এবং আমাকে ও খুব বেশি আদর করতে ভালোবাসতো। তো একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি এবং ও আমার বুকের উপর শুয়ে আছে উলঙ্গ হয়ে। তো তখন আমি ওকে বললাম যে আমি তো নিচে যেতে চাই। তো তখন আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, ওর চোখগুলো একদম রক্তিম লালের মতো হয়ে গেল। তো ও রাগ করেছে, আমি বুঝতে পেরেছি। আমি তখন বললাম, তুমি রাগ করছো কিসের জন্য? আমি আর কতদিন ভবনের ভিতর থাকবো? আমি একটু বাইরে যেতে চাই, শুধুমাত্র বাইরে দিয়ে ঘোরাফেরা করবো। ও তখন বললো, আমি তোমাকে নিয়ে যাব, চলো এখনই যাব। তো ওই অবস্থায় ওর সঙ্গে সঙ্গেই ওর একটা জাদুশক্তি ছিল, সেই জাদুশক্তি দিয়ে আমার শরীরে কাপড় পরিয়ে দিল। ওর নিজস্ব শরীরে কাপড় চলে আসলো সেকেন্ডের মধ্যে। তো ওই অবস্থায় আমাকে বললো, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করে ওর বুকের মধ্যে মাথা রাখলাম এবং চারিদিকে বিশাল বড় একটা আলোর ঝলকানি হলো। তো ঝলকানির মধ্যে আমাকে একটা বড় সমুদ্র প্রান্ত, মানে সামনে সমুদ্রের ঢেউ হচ্ছে, আর পিছনে বড় পাহাড়, মানে পাথরের পাহাড়, আর সেখানে একটা ছোট্ট বসার জায়গা আছে। তো সেখানে আমি এবং ও বসলাম। তো বসার পর একটা পাথরের উপর বসার পর আমাকে বলতেছে, দেখো জায়গাটা খুব সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগে এই জায়গায় আসতে। তো বাহিরে অনেকদিন আসি না আমি, যার কারণে আমার কাছে সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু এখানে আসার পর সত্যি ভালো লাগছে। তবে ও যে আমাকে বশ করে রেখেছিল, ওর বশীকরণ সহকারে ওই সমস্ত কিছু আমার কাছে ভালোই লাগতো আর কি। ওইটা কিছু বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু পরবর্তীতে ওর খারাপ আচরণ, ওর এরকম ব্যবহার আমাকে এক প্রকার অন্য রকম দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল। কারণ ও প্রায় আমাকে এরকমভাবে ঘুরতে নিয়ে যেত। তো আমার কখনোই সাহস হতো না যে চলো আমার বাড়ি চলে যাবো, হ্যান ত্যান। তো বছরখানিক মতো এরকমভাবে কাটছে আমাদের সম্পর্ক খুব ভালো। আমি বাহিরে অন্যান্য জিনদের সঙ্গে কথা বলতাম, ওর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো ছিল এবং খুব আদর যত্নে রাখতো আমাকে সবসময়। কিন্তু কিছু 1 বছর কাটার পরে আমি শুনতে পেলাম যে ওর অন্তঃসত্ত্বা আর কি, মানে হচ্ছে গিয়ে ওর প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে এবং সেই বাচ্চা হচ্ছে গিয়ে হবে আর কি। তো শুরুতে আমাকে ও বলে নাই এত বড় একটা কথা। আমি যখন জানতে পারি তো তখন আমার আসলে মন খারাপই হয়। ততক্ষণে ওর পেট ফুলে গেছে, তখন আমি টের পাইছি যে ওর পেটে বাচ্চা। এর আগেও আমি টের পাই না বিষয়গুলো। তো আমি যখন বললাম, ও বললো, কিছু তুমি জেনে কি করবা? তো ওই সময় থেকেই কেন যেন আমার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। আমার ব্যবহার শেষ হয়ে গেছিলো কিনা আমি জানি না, তবে ওই একটু অল্প অল্প করতো আর কি। তো এরপরে আমার যে বাচ্চা, প্রথম সন্তান, একটা কন্যা সন্তান, তো সেই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। তো ওকে দেখে সত্যি আমি মনে হচ্ছিল যে চাঁদের টুকরো আমার হাতে নিছি, এত সুন্দর দেখতে ছিল। তো ওর নাম হচ্ছে কি মুনতাহা রাখলাম আমি। তো মুনতাহা নামটা বলে সবাই ডাকতো। তো এই অবস্থায় আমাদের সংসার বেশ ভালো কাটতে শুরু করলো। সন্তান জন্ম হওয়ার পরে ও আমার এবং ওর দুজনের বেশ যত্ন করতো, আমিও ওদের দুজনের বেশ যত্ন করতাম, আদর করতাম সবসময়। তো এরকম করে আমার সময় কাটছিল আস্তে আস্তে। তো বছর দেড়েক যাওয়ার পরে আমার বাচ্চা যখন একটু বড় হয়, হালকা একটু বড় হয়, তখন আমি দেখি যে ওর গ্রোথ স্বাভাবিক মানুষের মতো না। তখন বুঝতে পারলাম যে ও নিশ্চয়ই জিনের থেকে বেরিয়েছে, সেহেতু ওর মধ্যেও জিনেদের মতো ক্ষমতা আছে। তো আমার মধ্যে থেকে আস্তে আস্তে ঘোর ভাবটা যে কাটতে লাগলো, ওই ঘোর ভাবটা আস্তে আস্তে থাকলো না আর কি, মানে আস্তে আস্তে কেটে যেতে লাগলো। আগে যে ঘোর ভাব ছিল, আমি যে বাড়ির কথা মনে করতাম না, তো আমার হঠাৎ করে বাড়ির কথা মনে হতো। তো আমি তখন একদিন সাহস করে ওকে বললাম যে আমি বাড়িতে যেতে চাই, আমার মা তো অসুস্থ, অনেকদিন আমার মাকে দেখি না। তো ও এই কথা বলার পরে আমার দিকে একদম আগুন চোখ করে তাকালো এবং তাকানোর পর বললো, কি বললা? আবার বলো। এই কথা যদি আমাকে আবার বলছো তাহলে তোমার জবান টেনে একদম ছিঁড়ে ফেলবো। তুমি আমাকে চিনো? আমি কি তুমি চিনো? একদম জবান টেনে ছিঁড়ে ফেলবো। আমি হচ্ছে শিউলি পরি, আমার কত ক্ষমতা তুমি জানো? একদম জবান টেনে ছিঁড়ে
তা গাছের সাথে বেঁধে রাখবো। তো ভয়ে আর তখন আর কিছু বলি নাই, জাস্ট ওই কথা বলছিলাম। ও প্রচণ্ড পরিমাণ রাগ করতো আমার সঙ্গে, এবং এমন হয়েছে যে একদিন তো আমাকে মারধরে করছে, মানে আমার ওইখানকার বয়স যখন 2-2.5 বছর হয়েছে, তো তখন একদিন আমি আজকে ভুলে বাইরে চলে গেছিলাম। ও আমাকে একটা সীমারেখা টেনে দিয়েছিল, সীমারেখার বাইরে যেন আমি একা না যাই, গেলে অনেক জিনের সঙ্গে দেখা হবে, কথা হবে, এই জন্য হয়তো আমাকে এটা বলছে। তো আমি সীমারেখার বাইরে গেছি, যাওয়ার পরে এক জিনের সঙ্গে আমার আর কি, আমি যাচ্ছি নিরিবিলি হেঁটে, তো সেই জিনটা আমাকে উত্ত্যক্ত করছে এবং আমি রাগ করে সেই জিনের উপর ঘুষি মারছি আর কি। তো ঘুষি মারার পরে তো সেই জিনের নাক ফেটে একদম রক্ত বের হয়ে গেছে। আর ওরা তো প্রচণ্ড পরিমাণ শক্তিশালী, আমাকে উঁচু করে ধরে নিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখছিল। তো আমার স্ত্রী জানার পরে ওদেরকে তো মারছেই, সঙ্গে বাড়িতেই না আমাকেও মারছে আর কি। আমি কেন গেলাম ওদের সঙ্গে এ করতে, বা আমি বাইরে কেন গেলাম, এত বড় সাহস কিসের জন্য? তো আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেতাম ওকে। আমি এত ভীতু ছিলাম না। আমি যখন জানতে পারলাম, আমার তখন পুরোপুরিভাবে বশ কেটে গেছে আর কি। আমি যখন বশে আছি এটা কেটে গেছে, আমার অভ্যস্ত হয়ে গেছে ও। আর আমি জানি যে আমি এখান থেকে যেতে পারবো না। একটা ভয়ের মধ্যে আমি বসবাস করতে লাগলাম, থাকতে লাগলাম ওই সময়টাতে। তো একটু একটু করে দেখতে দেখতে বছরগুলো গড়াতে লাগলো। আমি এক প্রকার বন্দী হয়ে গেছিলাম, মানে এই দুষ্টু পরীর পাল্লায় পড়ে, মানে যেটাকে বলে প্রথম খুব ভালোবাসতো, খুব আদর করতো, খুব যত্ন করতো। এবং যখন একটা সন্তান হলো তখন পর্যন্ত ভালোবাসাটা ছিল। 2টা সন্তান যখন হলো, দ্বিতীয় সন্তান ছেলে ছিল, তো ওটা যখন হলো আমাদের বিয়ে 4 বছরের মাথায় গিয়ে, মানে মুনতাহা হওয়ার 4 বছরের মাথায় গিয়ে আরেকটা সন্তান হলো। তো ওই সন্তানটা নিয়ে আমি থাকতাম আর কি। ও রাত্রেবেলা খুব ইয়ে করে আসতো, শেষ রাতের দিকে আসতো, কারণ ওদের রাত্রেবেলায় বিচরণ ছিল, কই যেত, কী করতো আমি কিছুই জানতাম না। আর ওইখানকার যারা কাজের জিন ছিল আর কি, দাস জিন, তো দাস জিনগুলো আমাকে বলতো যে ও ওনার কাজই এটা। আমি বললাম ওনার কাজই এটা মানে? তো একদিন ওই দাস জিনটা মুখ ফসকে বলে ফেলছে যে ওনার কাজই এটা। তো আমি বললাম কিছু মানে কি? তো সে বললো কি যে কিছু না, মানে কিছু না। তাই আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করছি, উনি কিছু বলেন নাই। তো অনেক কষ্ট করে আমি এখানে থাকতাম, খুব কষ্ট হইতো আমার কাছে সত্যি খুব খারাপ লাগতো। তো এরকম করে কিন্তু সময়গুলো কাটতেছিল আমার আসলে কিছু করার ছিল না। ওর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল আমার, ওকে বাধ্য হয়ে আমার সঙ্গে থাকতে হইতো। মাঝে মধ্যে বকাঝকা করতো, মারতো আবার আমাকে। আমি একজন পুরুষ মানুষে আমাকে মারতো, একজন বুড়ির হাতে আমি মার খাচ্ছি। আমার বাচ্চা তখন ততদিনে বড় হয়ে গেছে একটু একটু, জিনেদের গ্রোথ আবার একটু ভিন্ন, ওরা একটু ভিন্নভাবে বড় হয়। তো যার কারণে ওদেরকে দেখলে আসলে বোঝা যেত না যে ওরা এরকমভাবে চলাফেরা করতে পারে। তো আমার যে 2 সন্তান ছিল ওরা একটু ভিন্ন ছিল, এবং ওরা জিনেদের মতো আচরণ করতো, আমার মতো আচরণ করতো না। তবে ওর বুদ্ধিমত্তা দেখলে বোঝা যেত। তো এরকম দেখতে দেখতে আরও কিছু বছর কাটে। মাঝখানে কাটার পরে একদিন ওই যে দাস জিনটা আমাকে কিছু বলতে চেয়েছিল যে ও এরকম এগুলাই করে। তো একদিন আমি বাগানে বসে আছি, আমার ছেলে এবং মেয়ে দুজনে খেলাধুলা করতেছে। তো ওই দিনকে আমাকে মেয়ের একদম নাক মুখ ফাটাই দিয়েছে, এরকম একটা অবস্থা। কোনো একটা কিছু বলছিলাম আমি রাগবাগ করে, আমার আর কি বলবো, কতটুকু সহ্য করবো আমি যে সুন্দর চেহারা ছিল, নাক মুখ পুরো ফাটাই দিছে আমাকে মেরে আর কি। তো এই অবস্থায় আমাকে সেই দাস জিনটা এসে বলতেছে যে আমার তার কয়েক বছর এখানে আছে, তারপর আমি চলে যাব, মানে কয়েকদিন এখানে আমি আর থাকবো, তারপর চলে যাব। এখন তোমাকে বলে যেতে আমার কোনো সমস্যা নেই, তবে এই বিগত 200 বছর আমি এখানে কাজ করছি, 200 বছরে যা যা দেখছি তা আসলে দেখার মতো না। তবে একটা কথা কি, বিলকিস তোমাকে সব থেকে বেশি আদর করে বা তোমাকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। এটা কিসের জন্য জানি না। এর আগে যত পুরুষ মানুষ নিয়ে আসছে সে, বা পুরুষ জিনকে যে সে নিয়ে আসছে, তার কারোর সঙ্গে এত ভালো আচরণ করে না বা এত বছর থাকে নাই, কিন্তু তোমার সঙ্গে সে থাকতেছে এবং তোমার সাথে তার সন্তান আছে। এর আগে মাত্র 2 জন পুরুষের সঙ্গে তার সন্তান ছিল, কিন্তু এই তুমি তৃতীয়, যার সঙ্গে 2টা সন্তান, এবং সেই সঙ্গে 10 বছরের বেশি সময় ধরে তোমার সঙ্গে ও আছে। তার মানে বিলকিস মনে হয় সত্যি সত্যি তোমাকে ভালোবাসে। তো আমি তখন বললাম বিলকিস মানে? তো তখন বললো হ্যাঁ, ওর আসল নাম বিলকিস। তোমাকে কি বলেছে? তাই আমি বললাম অমুক নাম বলেছে। তো ওই জিনটা উনি প্রায় অনেক বছর ধরে এখানে কাজ করে, 200-250 বছর উপরে হবে এখানে কাজ করে, আমাকে কথাগুলো বলতেছেন। বললাম যে এই কথা কেন বলতেছেন? তো সে তখন বললো যে আজ পর্যন্ত এখানে যত মানুষ এনে রাখছে সে এবং যাদের সঙ্গে থাকছে, কোনো মানুষই বা কোনো জিনই তোমার মতো ছিল না। তোমার মতো এরকম ভদ্র, নম্র, নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। আমি নিজেও আল্লাহর ইবাদত করি, কিন্তু এই প্রাসাদে বহু বছর ধরে আমি কাজ করি এবং এই বাড়িতে আমি অনেক কিছু দেখছি, কিন্তু এই মেয়ের মতো খারাপ মেয়ে জিন এর আগে আমি কখনো দেখি নাই। তাই বললাম মানে? ও তখন বললো দেখো, তোমাকে আর কি বলবো, তোমার বয়স তো খুব বেশি হবে না, তবে তোমার বয়সের থেকে প্রায় কয়েক গুণ বেশি আমার বয়স বেশি। আমার বয়স প্রায় 500 বছরের কাছাকাছি হবে। আমি অনেক কিছু দেখছি এই দুনিয়াতে। তো ওই মেয়েটা
যখন যুবতী ছিল তখন থেকে এরকম এবং ওই মেয়েটাকে হচ্ছে গিয়ে কিছু দিনের নিয়ে ধর্ষণ করেছিল। তারপরে তার আরও 2 জায়গায় বিয়ে দেওয়া হয়। তো এক প্রকার তার জীবনটা আলাঝালা ছিল। তো তারপর থেকে সে খারাপ হয়ে যায় আর কি। এই সমস্ত ঘটনা ঘটার পরে তার মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায় এবং তারপর থেকে সে খারাপ হয়ে যায় এবং তার বাবা মা তাকে ভালো করতে পারে না। এই প্রাসাদ তার বাবা মাই তাকে বানিয়ে দিয়েছে, বলেছে তুই এখানে থাক, তুই আমাদের সমাজে মিশিস না বা আমাদের সঙ্গে থাকিস না। তো এভাবে করেই এখানে থাকে ও আর কি। এবং ও যখনই যাকে পছন্দ হয় তাকে তুলে নিয়ে আসে। সম্ভবত তোমাকে পছন্দ করেছে ও এবং তোমাকে তুলে নিয়ে এসেছে, তবে এত বছর ও কারোর সঙ্গে থাকে নাই। একটা মানুষ পছন্দ হলে তুলে নিয়ে আসে, 1 বছর 2 বছর রাখে, তারপর তাকে হয়তো কারাগারে ফেলে আর নাহলে তার বাড়িতে ফেরত দিয়ে আসে, যেখানে যেটা করে আর কি। আমি জানি না কি করে, তবে তাদের পরিণতি ভালো হয় না আমি জানি। তারা হয়তো অসুস্থতায় ভুগে মারা গেছে বাড়িতে যাওয়ার পরেও। তবে তুমি এখানে আছো, সুস্থ আছো, বেশ ভালো। তবে ওর সঙ্গে কখনো লাগতে যেও না, লাগলে তুমি পারবা না, হয়তো তুমিও মারা যাবা। আমি চাই না তোমার মতো একজন ভালো ছেলে, ভালো পুরুষ মারা যাক, এটা আমার জন্যই খারাপ হবে। তোমার ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, আগের ওদের ছেলে মেয়ে তো বড় হওয়ার আগেই হয়তো মেরে ফেলছে, নাহলে কোথাও একটা ফেলে দিয়ে আসছে। তো যাক, তোমার সঙ্গে নিশ্চয়ই সংসার করবে, শুধু তুমি থাকো এখানে, যেভাবেই হোক থাকো, তুমি ভালো থাকবা। আর বাড়িতে গেলে হয়তো তোমাকে ও এমনভাবে বান মারবে যে তুমি মরে যাবা। তোমাকে যা বলার আমি বলে দিলাম, তবে খবরদার এই কথাগুলো কিন্তু বললো না। আমি চলে যাই, তারপর তুমি বললেও বলতে পারো, সমস্যা নেই। আমি থাকাকালীন সময় এগুলো জানলে ও আমাকে চার্জ করবে, মারতে পারবে না, তবে আমার ক্ষতি করার চেষ্টা করবে। তো ওর কথা শোনার পরে তখন আমি সত্যি বিস্মিত হয়ে যাচ্ছিলাম যে একটা জিন এরকম হতে পারে, এত খারাপ হতে পারে যে এরকমটা করে। তো যাক, আমি ওই কাকার কথা ভেবে আর কোনো কিছু বলি নাই। উনি বেশ ভালো একজন জিন ছিল, আমি এরকমভাবে আর বলি নাই, মুখ বন্ধ করেছিলাম। প্রায় 5 বছর, পরের 5 বছর আমি কিচ্ছু বলি নাই। তো আমি প্রায় 15 বছর তো ওইখানে কাটিয়ে ফেলছি। তো আমার তো সমস্ত কিছু এখন ওইখানে। আমার বাড়িতে যাওয়ার আশা সম্পূর্ণ আমার নিভে গেছিলো, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো আমার বাড়িতে যাওয়ার আশা। তো আমি একদিন প্রচণ্ড পরিমাণ রেগে যাই এবং এর মাঝখানে অনেক ঘটনা ঘটছে। আমার পরবর্তীতে আরেকটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। তো ও জিনেদের ক্ষমতা, গুণ সমস্ত কিছু আছে। আমার বড় মেয়ে আর হচ্ছে মেজো ছেলে, এরা দুজনে আমার পক্ষ নিতে সবসময়, কারণ ওরা দুজন তো আমার কাছেই মানুষ হয়েছে, আমার কাছে থাকছে, আমাকে দেখে বড় হয়েছে, আমার প্রতি পাগল আর কি। তো সব মিলে ওরা সবসময় আমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা দেখাতো আর কি। ওর মা কোনো কিছু বললে তখন ওরা ঢাল হয়ে সামনে দাঁড়াইতো, কারণ ওরা তখন একটু বড় হয়েছে, একটু বুঝতে শিখছে। তো ততক্ষণে আমি হচ্ছে কি একদিন ওর মায়ের সঙ্গে বিলকিসের সঙ্গে খুব জোরে ঝগড়া লাগছে আমার, খুব তো আমাকে মারতে আসছে। তো মারার অবস্থায় তখন আমি ঠেকাই ফেলছি আর কি, এবং ঠেকায় বলছে কিছু, তোর সাহস তো কম না, তো সমস্ত কিছু আমি জানি, তুই কি করে বেড়াস তাও আমি জানি, কার সাথে মিশিস, কার সাথে ঘুরিস, কোথায় কোথায় যাস, সব কিছু আমি জানি, তুই এরকম করছিস। তো পরে আমাকে বলছে যে তোকে এই কথা কে বলছে, সব কথা। তা আমি বললাম কি যে শোন, তুই কারো ভালো করতে পারবি না কখনো, এবং তোর জীবন এরকমভাবেই যাবে। তো এরকমভাবে আমি সমস্ত কথা বললাম। তারপরে বলতেছে যে তোকে কি আমি এই জন্য এখানে নিয়ে আসছিলাম যে আমার ব্যাপারে ইনকোয়ারি কর, তোকে আমি নিয়ে আসছিলাম তোকে ভালো লাগছিল বলে নিয়ে আসছিলাম, এই জন্য তোকে আমার সাথে এত বছর রাখছি। না হলে শুনিস নাই যে আমি কাউকে এত বছর আমার কাছে রাখি না, তোকে রাখছি কিসের জন্য, কারণ তোকে আমার ভালো লাগছে, এবং তোর মতো সুদর্শন পুরুষ আজ পর্যন্ত আমি দেখি নাই, তুই সব দিক দিয়ে পারফেক্ট, তবুও তুই আমার কাছে থাকতে চাস না, কিসের জন্য? তো আমি তখন বললাম যে থাকতে চাই না কিসের জন্য সেটা তুই জানিস না, দেখিস না, বুঝিস না, কারণ তুই ভালো না, তুই খারাপ একটা জিন এবং খুবই বেপরোয়া এবং বেহায়া একটা জিন। তুই আমাকে এখানে ধোকাধাড়ি দিয়ে নিয়ে আসছিস, আমি তো এখানে আসতে চাই না, আমি চলে যাব, আমাকে দিয়াই। তো সে তখন আমাকে বললো যে তুই কোনোদিন এখান থেকে যেতে পারবি না, তুই আজীবন আমার কাছে থাকবি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থাকবি। আর তুই যেতে চাস এখান থেকে, আমার হাত ধরে যে একবার যায় সে আর বাঁচে না, সে সেখানে গিয়ে সর্বোচ্চ 1-2 মাস পরে মারা যায়। তুই গিয়ে সেখানে গিয়ে মরতে চাস নাকি এখানে থাকতে চাস? তাই আমি বললাম কি যে আমি দেখে নিব তোমাকে। তো এই কথা বলার পর সে এক প্রকার আমাকে একটা ধাক্কা মেরে এখান থেকে চলে যায়, এবং আমি সেখানে বসে আসলে কি করবো, আমার আসলে অসহায়তা ছাড়া কিছু ছিল না। তো আমার মেয়ে হচ্ছে গিয়ে আমাকে এসে বলে কিছু, বাবা তুমি কিছু মনে করো না, আম্মা বরাবরই এরকম। তো ওর মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল, মেয়ে জিনের ক্ষমতা। তো সেই জিনের ক্ষমতা তো আছেই আর কি। তো তখন একটু বড় হয়েছে, তো আমাকে বললো যে আমি যখন বড় হব তখন আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। ও বাড়ির কথা সমস্ত কিছু জানতো, আমার মায়ের কথা, আমার কথা সমস্ত কিছু। তোর বয়স তখন প্রায় 15 বছর হয়ে গেছে, আর জিনেদের গ্রোথ একটু স্লো। 15 বছরের একটা মানুষ মেয়ে আর একটা জিন মেয়ে এক হবে না। ওকে দেখতে মেয়ে মানে ঈশ্বর মতো,
আর কি আমাদের মানুষের মতো, মানুষের বাচ্চারা যখন 5-6 বছর বয়স হয় ওরকম বয়সে দেখতে লাগতো আর কি, তারও ছোট আর কি, 4-5 বছর বয়সের ওরকম হবে আর কি। তো ওদের গ্রোথ আস্তে আস্তে হয় এবং 70-80 বছর বয়সে যে ওরা আর কি যুবতী হয়। তো ওই অবস্থায় আমি আমার মেয়েকে বলতাম যে তুমি চিন্তা করো না, আমি যাই হোক কোনো কিছু একটা করে এখান থেকে চলে যাব, তোমাকেও সাথে করে নিয়ে যাব। তো বলতো বাবা আমি তোমার সঙ্গে চলে যাবো, আমি আমার সাথে থাকবো না। তো এই কথা বলার পর মাঝখানে আরও করে বছর খানিক কাটে। তো এই অবস্থায় আমার সময় কাটছিল এরকমভাবে। তো হঠাৎ করে একদিন সেই কাজের লোকটার সঙ্গে আমার দেখা হয়, যে কিনা আমার দেখভাল করতো। তো ওনার সঙ্গে দেখা হওয়ার পরে উনি আমাকে বলে যে ইমতাজ তুমি আসছো, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি তো এখান থেকে বের হও না, ভবন থেকে বের হও না। ততদিন আমি ভবন থেকে বের হতাম, বের হয়ে একদিন আমি হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছি। তো ওনার সাথে আমার দেখা, তো উনি তখন আমাকে বললো যে তোমার জন্য আমি একটা ব্যবস্থা করছি, তুমি এখান থেকে চাইলে বের হতে পারবা এবং চলে যেতে পারবা, এবং চলে গেলে তুমি আর কিন্তু এখানে ফেরত আসতে পারবা না, আর ও তোমাকে নিয়ে আসতে পারবে না। তুমি কি চলে যেতে চাও এখান থেকে? তো আমি তখন বললাম আমার মেয়েকে ছেড়ে, আমার ছেলেদেরকে ছেড়ে আমি কিভাবে যাব? তখন সে বলে দেখো ইন্তাজ, এখানে সারা জীবন পচে মরার থেকে তোমার চলে যাওয়া উচিত। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম এবং তোমার স্ত্রী এবং সন্তানের সঙ্গে কথা বলেছি আমি, মানে ওরা তোমার ব্যাপারে জানতে পেরেছে যে তুমি অমুক জায়গায় আছো বা কোনো একটা গেলা কলে আছো, তো ওরা তোমাকে দেখতে চাইবে এবং মরিয়া হয়ে উঠেছে। তুমি এখানে সন্তানের কথা ভাবছো, ওইখানে তুমি যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে আসছিলা, ওর ওর হচ্ছে গিয়ে একটা ছেলে সন্তান আছে, তুমি ছেলে চাচ্ছিলে না? তোমার 2টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, সেই ছেলেটাকে তুমি দেখতে চাচ্ছিলে না? তো ছেলে হয়েছে, তো তুমি তো তাকে দেখতে পারলা না, এই 16 বছর বয়স তার। তো সেখানে তো তোমার স্ত্রী সন্তান আছে, সেখানে তুমি তাদেরকে দেখবে না? তো কথা বলার পর আমার মন গলে গেল আর কি, এখানকার ছেলেদের থেকে ওইখানকার ছেলেমেয়েদের দেখতে আমার বেশি আগ্রহ বা ইচ্ছা জাগ্রত হতে শুরু করলো। তো অবশ্যই আমি তখন বললাম যে ঠিক আছে কাকা, আপনি যেভাবে বলেন আমি সেভাবেই করবো, আমি চলে যাবো এখান থেকে। তবে আমার মেয়েটাকে যদি আপনি আমার সঙ্গে দিতে পারেন তো সব থেকে ভালো হয়। তো সে বললো কি যে ও বড় হইলে এমনিতেই যেতে পারবে, কিন্তু তুমি এখান থেকে কখনো যেতে পারবে না, এটা ভেবে রাখো, এই সুযোগ। তো এই কথা বলার পর আমি বললাম কি করতে হবে? তো সে তখন বললো যে আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটা খাওয়ার সময় তোমার স্ত্রীকে মানে বিলকিসকে খাওয়াবা, এবং খাওয়ানোর পরে ওই অবস্থায় ওখান থেকে বের হয়ে আসবা, এবং তারপরে আমি যা করার ব্যবস্থা করবো। তবে বললাম এটা করলে কি হবে? তো সে বললো কি যে এটা করলে বিলকিস এটা খেয়ে মারা যাবে, এটার মধ্যে বিষ আছে, এবং বিলকিসকে মারার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ছাড়া ও কাউকে বিশ্বাস করে না। তো আমি বললাম যে কাকা আমি বিলকিসকে মারতে চাই না, আমি যেভাবেই হোক, ও যেভাবেই হোক, দুষ্টু হোক, যেটাই হোক, আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসার দাম আমি এরকমভাবে দিতে চাই না, আমি বিলকিসকে মারতে চাই না, আমি এরকমভাবে চলে যাব। তো সে তখন বললো বিলকিস তো তোমার তাহলে এখানে থেকে আবার বিরক্ত করবে। আমি বললাম যে না কাকা, আপনি অন্য কিছু চিন্তা করেন। তো সে তখন বললো আচ্ছা ঠিক আছে, তুমি যাতে এখান থেকে চলে যেতে পারো এবং বিলকিস যাতে তোমাকে উত্ত্যক্ত না করতে পারে, সেই জন্য আমি তোমাকে একটা জিনিস দিব, তবে খবরদার জীবনে কোনোদিন এই জিনিস তোমার গলা থেকে খুলবা না, যদি খুলো তাহলে কিন্তু তোমাকে ও মেরেও ফেলতে পারে, তুই তো জানো ও কেমন। তো বললাম আচ্ছা ঠিক আছে কাকা। তো এই অবস্থায় আমাকে তখন সেই জিনিসটা দিল, এবং দেওয়ার পর আমাকে সেই তাবিজটা গলায় পরানোর পর ওই অবস্থায় আমি আর বাড়িতে ফিরি নাই। ওদিনকে আমি গেছিলাম এমনি, কাকার সামনে থেকে আমার এমনি দেখা। তো উনি আমার সঙ্গে দেখা করার জন্য অনেকদিন আমাদের বাড়ির বাইরে ঘুরছে, কিন্তু ওনাকে তো বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তো আমার সঙ্গে দেখার পরে উনি তখন আমাকে একটা বড় গুহার সামনে নিয়ে আসলো। গুহাটা আমি খুবই অন্ধকার ঘুটঘুটে, তো উনি তখন আমাকে সেই গুহার ভিতর দিয়ে নিয়ে যাওয়ার পরে আমি যখন গুহার ওই পাশে পার হওয়ার পরে আমি সত্যি কথা গুহার এই পাশটা আমি তখন আর দেখতে পাইনি। মানে হঠাৎ করে আমি আলো দেখছি, আলো দিয়ে দেখে আমি পিছন দিকে তাকাইছি, তাকানোর পরে আমি দেখি পেছনে আর কিচ্ছু নাই, না গুহা, না ওরকম পাহাড়, যে পাহাড়ের গুহার ভিতরে ঢুকছিলাম। এবং আমি যখন সামনের দিকে তাকায় দেখি যে আমাদের গ্রামের খাল পাড়ের ঠিক যে জায়গা থেকে আমাকে ধরছিল বা যে জায়গা থেকে আমার পিছন আসছিল, ঠিক সেই জায়গায় হচ্ছে গিয়ে আমি এসে দাঁড়ায় আছি, এবং জায়গাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। তো আমি তখন দৌড়াইতে আমাদের বাড়িতে যাই, এবং বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িটা পরিবর্তন হয়ে গেছিল। আগে যাচ্ছিল ওই ঘরটোর ভেঙে সব বিল্ডিং করা হয়েছে। তো আমাকে দেখে আমার মিয়া ভাই বলতেছে যে ইন্তাস তুই এত বছর পর। তো সবাই জানতো যে আমাকে নিয়ে গেছে ধরে পরিতে জিনে, এবং ওই তান্ত্রিক বা এখানকার হুজুর যারা ছিল তারা ওই কথাগুলো বলছে যে কিভাবে আমাকে নিয়ে গেছে, কিভাবে তাবিজটা খুলছিল সেই ইসে থেকে, আমার আরেক জিন দ্বারা আমার হাত থেকে তাবিজটা খুলছিল, পরে
কলসি আমাকে দিয়ে কিভাবে খোলাইছিল সেই কথাগুলো ওরা সকলে বলল হুজুর, যে আমি নাকি কলসিটা সরাইছিলাম, আমাকে বশ করে কলসি সরানো হয়েছে ভেতর থেকে। তো এই অবস্থায় সকলে যখন আমাকে পায়, আমার স্ত্রী আমাকে যখন দেখে কান্নায় ভেঙে পড়ে। আমার সন্তান আমাকে চিনতে পারতেছিল না, বড়গুলো হয়তো চিনতে পারলেও ছোট যেগুলো জন্ম হয়েছে ওগুলো চিনতে পারতেছিল না আমাকে। তো সত্যি দেখে আমার খুব খারাপ লাগতেছিল এবং খুব কষ্ট হচ্ছিল। তো ওই অবস্থায় আমি এখান থেকে চলে আসি। আসার পরে আমার যে পরিস্থিতি ছিল বিলকিস, ওর সঙ্গে আমার 2বার দেখা হয়েছে এবং 2বারই রাত্রেবেলা। ও আমার কাছে আসতে পারে না, কিন্তু দূর থেকে আমাকে নানানভাবে আমাকে বলছে যে তুই আয়, আমার সঙ্গে আয়, তোর সন্তানরা তোকে ডাকতেছে। এবং আমার মেয়েকেও পর্যন্ত দেখাইছে, আর আমার মেয়ে আমাকে ডাকতেছে বাবা। তো আমি জানি যে আমি যদি এই তাবিজ খুলি আমাকে মেরে ফেলবে। আমি সেই কাকার কথা বিশ্বাস করতাম, কারণ বিলকিস খুবই খারাপ একটা পরী এবং খুবই জঘন্য একটা পরী, এবং আমাকে মেরে ফেলবে সেটা আমি জানতাম। তো এই অবস্থায় সেই ঘটনার পর অনেক করার পরে সর্বশেষ 2000 হচ্ছে গিয়ে কত সাল, 8 সালে মনে হয়, 8 সালে পরে আমি ফিরে আসি। এবং ফিরে আসার পরে তারপর থেকে তো এখানেই আছি। তো সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে আমার যে মেয়ে আছে বা ছেলেরা আছে, জিন ছেলে মেয়ে, ওরা আমার সঙ্গে দেখা করতে আসবে একটু বড় হলেই, বা ওরা যখন অ্যাডাল্ট হবে। তো ততদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, তবে শেষ ইচ্ছা যে আমার ওই মেয়েকে আমি বড় করছি নিজের হাতে, ওদেরকে আমি দেখে যেতে চাই। হয়তো ওদের মা আসতে দেয় না, একটু বড় হলেও আসবে, আমি শিওর। বা আমি ওরা যখন যুবক হবে বা একটু বড় হবে তখন আমার কাছে আসবে। তো এই ঘটনার পর অনেক বছর পার হয়েছে, কিন্তু ওদেরকে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আমি আশা করি যে ওরা আমার জীবনে আবার ফিরে আসবে বা আমাকে দেখা দিবে। তো এটুকুই আমার ইচ্ছা, এটুকুই আমার চাওয়া। সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন মৃত্যুর আগে আমার এই ইচ্ছাটা যেন পূরণ হয় আর কি। প্রিয় দর্শক, সাকিবের দাদার জীবনের পাঠানো ঘটনাটা আপনারা সকলে শুনলেন, এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এরকম ঘটনা অনেক হয়, অনেক পরী থাকে যারা কিনা অনেক খারাপ প্রকৃতির হয়ে থাকে, অনেককে তুলে নিয়ে যায় এবং তাদেরকে সাথে করে রাখে, তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলে। তো ইমতাজ মোল্লার হয়তো এরকমই হয়েছিল। তো আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কমেন্ট করবেন। এতক্ষণ কণ্ঠে আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।